আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক ভাইদেরকে সুস্বাগত, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমার সাথে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব শামসুল ইসলাম, আর উপস্থিত রয়েছেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, উনিও জনাব শামসুল ইসলাম খান আমার বাম পাশে। আর উপস্থিত রয়েছেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আব্দুল মমিন সরকার, সাধারণ সম্পাদক জনাব আবু শামা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম ডাবলু। আমি আজকের এই সাংবাদিক সম্মেলনের বিষয়টা হচ্ছে রায়গঞ্জ তারা সলঙ্গা নির্বাচনে আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল বাতেন শেখ, আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আমি পেশায় একজন আইনজীবী। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী, হাইকোর্টে কর্মরত রয়েছি। আমি ইংল্যান্ডের বিখ্যাত মিডলটন ইন থেকে স্বীকৃতিপ্রাপ্ত ব্যারিস্টার। 1993 সনে ধানগড়া উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পাশ করি। 1995 সালে বগুড়া আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাশ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে আইনের ডিগ্রি লাভ করি। পরবর্তীতে লন্ডনে গমন করি, সেখানে যে আবার লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি লাভ করি। সিটি ইউনিভার্সিটি থেকে বার ভোকেশনাল কোর্স করি। বিখ্যাত মিডলটন ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি যখন নবম শ্রেণীতে লেখাপড়া করি 1991 সালে, তখন পাশের চান্দাইকোনা কাঁচা বাজারে একটি সভা হয় ভিপি আইনুল হকের নেতৃত্বে। সেই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশনায়ক তারেক রহমান। আপনারা এখানে অনেকে আছে, সেই সবার কথা স্মরণ করতে পারেন। আমাদের সভাপতি সাহেব রয়েছেন, সিনিয়র সহসভাপতি, চান্দাইকোনা ইউনিয়নের সভাপতি সম্পাদক, ওনারা বলতে পারবেন। সেই সভায় খুব কাছ থেকে জনাব তারেক রহমানকে দেখে তার রাজনৈতিক আদর্শে মুগ্ধ হয়ে সেই থেকে এই দলের সাথে আমি রয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়াশোনা করি তখন ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত হই। এরপরে যখন লন্ডনে গমন করি, লন্ডন থেকে ফিরে এসে আবার বিএনপির রাজনীতির সাথে আমি সম্পৃক্ত হই। আপনারা জানেন 1991 সালে এই হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজে যে ছাত্র আন্দোলন হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়, সেই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেন ভিপি আইনুল হক। সেই আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করি। আপনারা জানেন যে তখনকার সময় আওয়ামী লীগের দোসরদের দ্বারা ভিপি আইনুল হক ব্যাপকভাবে শারীরিক নির্যাতনের শিকার হন। অনেকেই মনে করেন যে তিনি মারা গিয়েছিলেন। আমাদের আজকের এই ভিপি আইনুল হক। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র থাকা অবস্থায় ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। পরবর্তীতে ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে গমন করি এবং ব্যারিস্টারের দেশে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত হই। সিরাজগঞ্জ জেলা বিএনপির 2016 সনের কমিটিতে আমি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হই এবং অতঃপর 2019 সনে রায়গঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও 24 নির্বাচনের আগে ভিপি আইনুল হক রায়গঞ্জ উপজেলা বিএনপির তখনকার সাধারণ সম্পাদক, উনি জেলে গেলে, উনি সহ আরো কয়েকজন নেতাকর্মী জেলে গেলে, আমাদের সভাপতি সহ জেলে গিয়েছিলেন, ওনারা জেলে গেলে আমি তখন ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, 2014 সনের নির্বাচনের আগের থেকে শুরু করে এই অঞ্চলে যে সকল ফ্যাসিবাদ বিরোধী মামলা মোকদ্দমা আমাদের দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে হয়, সেই সকল মামলা মোকদ্দমার বেশিরভাগ মামলা মোকদ্দমায় আমি আইনগত সহযোগিতা প্রদান করি, জেল থেকে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করি। সর্বত এই সকল নেতা কর্মীদের আমি পাশে ছিলাম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি রায়গঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হই 2019 সনে এবং ভিপি আইনুল হক, জনাব শামসুল ইসলাম, আমার ডান পাশে যে সদ্য সাবেক সভাপতি জনাব শামসুল ইসলাম, জনাব খায়রুল ইসলাম মাস্টার, ওনারা যুগ্ম আহ্বায়ক হন।
এবং ভিপি আইনুল হক ও অন্যদের সহযোগিতায় অত্যন্ত বৈরী পরিবেশের মধ্যে রায়গঞ্জ উপজেলার 54টি ওয়ার্ড 6টি ইউনিয়নের কমিটি গঠন করি। সেই কমিটি গঠন প্রক্রিয়ায় দল পরিচালনা ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভিপি আইনুল হক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আজকে একজন নমিনেশন প্রত্যাশী রিভিউ করছেন, তিনি প্রকৃতপক্ষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিলেন না এবং নেতাকর্মী ও জনগণের পাশে ছিলেন না বলেই সকলের ধারণা। প্রিয় সাংবাদিকবৃন্দ, জুলাই আন্দোলনের পরে অনেকেই রায়গঞ্জ তারা সলঙ্গে আসনে এমপি হওয়ার স্বপ্ন দেখেন এবং কিছু নেতাকর্মীদের সাথে যোগাযোগের চেষ্টা করেন। আজকে যিনি রিভিউ করছেন তিনি তার অন্যতম। তিনি মাঠে ছিলেন না, তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই, এক কথায় তার ও তার পরিবারের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী কোনো মামলা নেই বা আন্দোলনেরও কোনো প্রমাণ নেই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি ভিপি আইনুল হক ও আরও কয়েকজন নমিনেশন প্রত্যাশী তারাশের হান্ডিয়াল নওগাঁয় মাজার জিয়ারত করার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য সেখানে যাই। সেখানে সকল নমিনেশন প্রত্যাশীগণ জুমার নামাজ আদায় করে জনগণের সামনে বিশাল জনসভায় ঘোষণা করি যে আমরা রায়গঞ্জ তারা সলঙ্গাবাসী একমত হয়েছি যে আমাদের এই কয়েকজন ক্যান্ডিডেটের মধ্যে যাকে দল মনোনীত করবেন, যাকে দল ধানের শীষ প্রতীক দিবেন, আমরা তার পক্ষে কাজ করব। আমরা কোনো বহিরাগতকে যাতে এই অঞ্চলে এই কনস্টিটিউয়েন্সিতে নমিনেশন না দেয় সেজন্য আমরা জনগণের প্রতি আহ্বান জানাই এবং আমরা ওয়াদা করি যে আমাদের মধ্যে থেকে যিনি নমিনেশন পাবেন, যাকে দল মনোনীত করবেন, যাকে দল ধানের শীষ প্রতীক দিবেন, আমরা তার পক্ষে কাজ করব। এটা ছিল জনগণের প্রতি আমাদের ওয়াদা এবং প্রতিশ্রুতি। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে এসে ভিপি আইনুল হক কে দল মনোনীত করেন। আপনারা জানেন যে কয়েকটা টিম এলাকায় কাজ করেছে, এলাকার জনমত জরিপ করেছে। আমাদের প্রিয় নেতা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসিতে যে ইয়াটা দিয়েছেন, উনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে উনি বলেছিলেন যে কি ক্রাইটেরিয়া নমিনেশন দেবেন। সেখানে বলা হয়েছিল যে যিনি জনগণের সাথে রয়েছেন, যিনি ওই অঞ্চলের জনগণের সুখ দুঃখে ছিলেন, আছেন এবং থাকবেন, যিনি এই অঞ্চলের 4,18,000 বা 20,000 মানুষের প্রতিনিধিত্ব করার সক্ষমতা রাখেন, সবার কাছে যিনি জনপ্রিয়, যিনি বিগত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি থাকবেন, সেই ধরনের মানুষকে আমরা নমিনেশন দেব। সেই জনমত জরিপে রায়গঞ্জ তারা সলঙ্গায় ভিপি আইনুল হককে দল থেকে মনোনয়ন প্রদান করা হয়। এখন কিছু কিছু মানুষ, দু একজন এই ভিপি আইনুল হকের প্রতি আমি মনে করব যে এটা সঠিক বিবেচনা না, তারা রিভিউয়ের আবেদন রিভিউ করতেছেন। এতে করে কিছু নেতাকর্মীর মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, অপরপক্ষকে সুযোগ দেওয়ার সামিল, যেটা আমাদের প্রতিপক্ষ অন্য যে দল রয়েছে তাদেরকে সুযোগ দেওয়ার সামিল। সেজন্য আমি মনে করি যে এই রিভিউ করে, এই রিভিউয়ের কথা বলে, ওই যে হান্ডিয়াল নওগাঁয় মাজার জিয়ারতের পরে যে জনসম্মুখে যে ওয়াদা করা হয়েছিল সেই ওয়াদাটা ভঙ্গ করা, এই ধরনের জনগণের সাথে আমি এমপি হব, আমি এতগুলো মানুষের প্রতিনিধিত্ব করব, সেই জনগণের সামনে ওপেনে আমি একটা ওয়াদা দিলাম, সেই ওয়াদা ভঙ্গ করাটাকে আমরা মনে করি যে এটা জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করা হয়েছে এবং এটা কাইন্ড অফ এক ধরনের প্রতারণার মতো। এটা একটা প্রতারণা এবং দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া। দল বলেছে যে আমরা যাকে বিবেচনা করছি সঠিকভাবেই তার বিবেচনা করা হয়েছে এবং সেই অনুযায়ী তাকে নমিনেশন দেওয়া হয়েছে। এখন সেখানে রিভিউ চাওয়া, এটা দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া। এটা রিভিউ চাওয়াটার এখানে বিষয় না। এটা তো মামলা মোকদ্দমার বিষয় না যে মামলায় আমি হেরে গেলাম, আমি রিভিউ করলাম, এটা তো মামলার বিষয় না। এখন দল থেকে একটা স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে, সেই জনমত জরিপ করা হয়েছে, সেই জরিপে একজন মনোনীত হয়েছেন এবং দল তাকে মনোনীত করেছেন। এখানে তো এটা একটা দল না, এটা তো আমাদের নিজ দলের একটা নমিনেশন চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয়েছে। আরো তো অন্যান্য দলের প্রার্থীর সাথে, তাদের সাথে নির্বাচন করতে হবে। এখন আমরা নিজ দলের ভিতরে যারা এই রিভিউর কথা বলে বা এ ধরনের কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন, নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, এটা দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সামিল। এই রিভিউর আবেদন করাটা দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সামিল আমি মনে করি। প্রিয় সাংবাদিকবৃন্দ,
আমি মনে করি দল ভিপি আইনুল হককে ধানের শীষ প্রতীক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ভিপি আইনুল হকের পরেই অন্য কাউকে বিবেচনা করলে আমাকেই করতেন। এছাড়া অন্য যে সকল নমিনেশন প্রার্থী ছিলেন তারা কেউ মাঠে ছিলেন না বা বিগত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও ছিলেন না, তাই তাদেরকে বিবেচনা করার সুযোগ নাই। দেশনায়ক তারেক রহমানের বিশেষ টিমের জনমত জরিপে যে সিদ্ধান্ত এসেছে, যাকে মনোনীত করা হয়েছে, তিনি আসলে এই অঞ্চলের সকলের জনপ্রিয় এবং সকলের মনোনীত প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। আগামীতে আমার মনে হয় এই অঞ্চলের জনগণ তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাল্লাহ। সেজন্য আমি মনে করি আমাদের নিজ দলের মধ্যে এখনো যারা এই রিভিউর কথা বলছেন বা রিভিউর কথা বলে কিছু বিভ্রান্তি হচ্ছে এবং জনগণ তথা দলীয় নেতাকর্মীদের মনোবলেও ভাঙ্গন সৃষ্টি হচ্ছে, যেটা আগামী নির্বাচনে ইফেক্ট পড়তে পারে এবং এটা দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার শামিল। সেজন্য আমি তাদেরকে আজকের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার কর্মী ভাইদের মাধ্যমে আজকে তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা যারাই নমিনেশন প্রত্যাশা করেছিলেন তারা দলের সিদ্ধান্ত মেনে জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে আজকে ধানের শীষের পতাকা তলে আপনারা চলে আসেন। এবং আমরা সবাই মিলে, আমিও নমিনেশন চেয়েছিলাম, আমিও চাই যে আমরা সকলে মিলে ধানের শীষের পতাকা তলে এসে ধানের শীষের যে প্রার্থীকে দল থেকে নমিনেশন দেওয়া হয়েছে, যাকে দল চূড়ান্তভাবে মনোনীত করেছেন, আমরা এখন আর এই নির্বাচনের আগ দিয়ে এ ধরনের আর বিভ্রান্তি সৃষ্টি না করে আমরা এক হয়ে ধানের শীষের পতাকা তলে আবদ্ধ হই, ধানের শীষের পক্ষে আমরা কাজ করি, ধানের শীষের প্রার্থী ভিপি আইনুল হককে আমরা বিজয়ী করে আমরা একসাথে কাজ করে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে আমরা কাজ করি। এই এলাকায় বিগত 17 বছরে যে উন্নয়ন হয় নাই, যে উন্নয়নে যে স্থবিরতা এসেছে, স্কুল কলেজ মাদ্রাসা মক্তব, রাস্তাঘাট, শিক্ষা এবং যুবক ভাইয়ের যে কর্মসংস্থানের যে ব্যাঘাত সৃষ্টি হয়েছে, সেই সকল জায়গায় আমরা এক হয়ে ভিপি আইনুলের সাথে আমরা কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করি। তাহলে কি হবে? দেশ এবং জাতির জন্য উপকার হবে, আমাদের দলের জন্য উপকার হবে। আমরা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। এই জন্য এই মুহূর্তে আমরা দলের মধ্যে কোনো বিভ্রান্তি চাই না। আজকের এই সম্মেলনের মাধ্যমে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে ওই সকল যারা আজকে এখনো পর্যন্ত রিভিউয়ের চিন্তা ভাবনা করছেন বা এ ধরনের বক্তব্য দিচ্ছেন বা ছোটখাটো দিয়ে একটা প্রোগ্রামের মাধ্যমে জানান দিচ্ছেন, তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা ধানের শীষের পতাকা তলে এসে ভিপি আইনুলের সাথে কাজ করে আমরা সকলে মিলে তাকে আমরা বিজয়ী ইনশাআল্লাহ। রিভিউ চাচ্ছে কি, তার নামটা তো উল্লেখ করলেন না। আমরা রিভিউ তো আরো দুই একজন চাচ্ছে, আপনারা সবাই জানেন যে রিভিউ কে চাচ্ছে এখানে তাহলে তার দুই একজন নাম যারাই চাচ্ছে, আমরা তো দুই একজনের ইন্ডিকেট করে বলতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে যারা চাচ্ছে তাদেরকে আহ্বান জানাচ্ছি। দলের তো অনেকেই নমিনেশন চেয়েছিলেন। আমরা একই দলের মানুষ, আমাদের এখানে রিভিউর বিরুদ্ধে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, তাদেরকে আমরা বোঝাতে চেষ্টা করতেছি যে দল যাকে নমিনেশন দিয়েছে তার পক্ষে আমরা কাজ করেন। আমরা তার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি, তাকে আমরা রিকোয়েস্ট করেছি, তার সাথে আমরা বসতে চেয়েছি, আমরা একসাথে কাজ করার জন্য তাকে আহ্বান জানাচ্ছি বা এই ধরনের যারা রয়েছে তাদের সবাইকে আমরা মনোনয়ন দিল এর বিরুদ্ধে রিভিউ হচ্ছে, এটা কি আসলে দলের বাইরে দলের বিপক্ষে যাচ্ছে নাকি? এটা আমি ইতিমধ্যেই বলেছি যে এটা দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার শামিল, দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার শামিল, এটা আমি বলেছি। এতে নেতাকর্মীদের এই আগামী নির্বাচন পরিচালনায় নেতাকর্মীদের মনোবল দুর্বল হয়ে যায়। এখন যখন আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ, আমরা তো একই দলের মানুষ, আমরা তো এখানে অন্য কোনো দলের লোক না। সেজন্য আমরা মনে করি যে এখানে এটা সফটলি হ্যান্ডেল করতে হবে এবং তাদের সাথে কথা বলে এই জিনিসগুলো সমাধান করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো রিভিউ কি একটা হয়েছে না কন্টিনিউ হচ্ছে? রিভিউ বা রিভিউ করলে কি সেটা দলের নেতৃবৃন্দ সেটা রিসিভ করছে? এই রিভিউ যে প্রক্রিয়াটা, সে প্রক্রিয়া যদি দলের থেকে দলের কেন্দ্রীয় কমিটি যদি রিসিভ না করে তাহলে তো রিভিউ তো কোনো ভ্যালু নেই। সেটা কি হচ্ছে সেটা জানতে চাচ্ছি, যে রিভিউ করে বিষয়টা আমলে নিচ্ছে কিনা অথবা নিচ্ছে না, সেই বিষয়টা একটু পরিষ্কার হতেছে। ধন্যবাদ আপনাকে, একটা চমৎকার প্রশ্ন আপনি করেছেন। রিভিউ দল কিভাবে দেখছে? আপনি জানেন যে বিএনপি বাংলাদেশের একটি একটা বড় দল, সবচেয়ে একটা বৃহৎ দল। এই দলের অনেকগুলো যোগ্য প্রার্থী থাকে, একটা কনস্টিটিউয়েন্সিতে অনেকগুলো 5 জন 10 জন পর্যন্ত যোগ্য প্রার্থী থাকেন।
তারা সবাই নমিনেশন চেয়েছিলেন। আরেকটি বিষয় হলো, বিগত 17 বছরে তো নির্বাচন হয় নাই, 3-4টা নির্বাচন হয় নাই, কাজেই সব মানুষগুলো নির্বাচনমুখী। এখানে যারা যোগ্য প্রার্থী থাকেন সেই সকল মানুষগুলো নমিনেশন চান, তারা নমিনেশন তো পাবে না একজন। এখন সেখানে একটু সংক্ষুব্ধতা থাকার কথা, তারও কিছু সমর্থক নেতাকর্মী ছিলেন, তো সেইটার একটা বহিঃপ্রকাশ, এটা খুব বেশি বড় না, আমাদের এখানে খুবই সামান্য, এবং এটা দলের কোনো ইফেক্ট, এবং বাংলাদেশের সব জায়গায় কোনো ওইরকম ইফেক্ট করছে না। দল তো জানিয়েছে যে দুই একটা জায়গায় এটা খুবই অন্য কোনো বিষয় ছাড়া যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তারাই চূড়ান্ত। মানে সেটা জনসমর্থনকে যাচাই করেই দেওয়া করেই দেওয়া হয়েছে, হয়েছে। সেটা সঠিক। এই যে রিভিউ যে হচ্ছে, এটা কি এর তো রিভিউ করলেই যে এটা চেঞ্জ হবে এরকম তো আর এর কোনো ভিত্তি নেই, বরং রিভিউ কথাটা প্রচার হওয়ার কারণে জি। দলীয় ঐক্যটা নষ্ট হচ্ছে। এক্স্যাক্টলি, আপনি রাইটলি বলেছেন যে রিভিউ কথাটা এভাবে করে আমি বলেছি, আমার ইয়ার মধ্যে আমি তো বলেছি যে দলীয় নেতাকর্মীদের মনোবল ভেঙে যায়। এক্ষেত্রে এটা তো নির্বাচনটা তো আমাদের আরো অন্যান্য দলের প্রার্থী থাকবেন, তাদের সাথে আমাদেরকে নির্বাচন করতে হবে, সেজন্য জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আর এটা তো 4,20,000 মানুষের প্রতিনিধিত্ব করবে, তো ওই ব্যক্তিকে তো ওরকম যোগ্যতা তার থাকতে হবে, ওই জনপ্রিয়তাটা থাকতে হবে। সেই জন্য দল তো অনেকগুলো বিচার বিবেচনা করে সেই ধরনের মানুষদেরকেই এই মনোনয়নটা দিয়েছেন। কাজে এখানে রিভিউ করে খুব বেশি যে লাভবান হওয়া যাবে বলে আমি মনে করছি না। আপনারা কি রিভিউয়ের বিরুদ্ধে দলীয় হাইকমান্ডের কি রায়গঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে কোনো ইয়ে হয়েছে, যোগাযোগ হয়েছে এই ব্যাপারে? আপনার প্রশ্নটা ক্লিয়ার মানে রায়গঞ্জের যে রিভিউর ব্যাপারে যে এটা হচ্ছে সে 3 আসন নিয়ে এই ব্যাপারে আপনার রায়গঞ্জ উপজেলা বিএনপি মানে দলীয় হাইকমান্ডের সাথে কি কোনো এই ব্যাপারে কোনো যোগাযোগ হয়েছে? রায়গঞ্জ উপজেলা আমরা তো বিভিন্ন সময় যাকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে নিয়ে তো আমরা প্রচার প্ররোচনায় রয়েছি। আমরা তো এই কথাগুলো বলতেছি যে এখন আপনারা আসেন, আমরা জনগণের সাথে কাজ করি। এখন এই রিভিউ করে আমাদের সময় নষ্ট করার সময় নেই, এখন আমাদেরকে জনগণের কাছে যাওয়ার সময়। না, ওনার প্রশ্নটা সম্ভবত এরকম যে আপনারা কেন্দ্রীয় বিষয়টা লক করেছেন কিনা, এটা মাঠ পর্যায়ে এটা একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, এই বিষয়টা কেন্দ্র থেকে কোনো পদক্ষেপ নেয় কিনা, এরকম ধরনের। ধন্যবাদ। আমি বলছি যে আমাদের তো খুব বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে না, এই ঘটনাটা খুব বেশি না। আর এটা কেন্দ্র তো তাদের মতো করে তারা দেখবে, তারা বিবেচনা করবে, এখন ওই পর্যায়ে যায় নাই। কারণ এইটা আমি তো বলছি যে বড় দল, এখানে অনেকেই নমিনেশন চান, তো স্বাভাবিকভাবেই তাদের একটা উষ্মা প্রকাশ করা, এটা একটা উষ্মা। এই রিভিউর কথাটা মানে এটাকে ওভাবে আমরা দেখছি না, আমরা দেখছি যে তারাও প্রার্থী ছিলেন, তারা নমিনেশন না পাওয়ার কারণে উষ্মা প্রকাশ করেছে, আবেগ প্রকাশ করেছেন। যেমনকি আমিও তো একজন নমিনেশন প্রত্যাশী ছিলাম, আমিও রায়গঞ্জ উপজেলা বিএনপি বা এই এলাকায় আমিও তো মাঠে ছিলাম, বেশিরভাগ বিরোধী আন্দোলনে আমিও ছিলাম, আমাকে নমিনেশন দল দেয় না, তাই বলে আমার ভিতরে তো রয়েছে, কিন্তু সেটা তো উষ্মা প্রকাশ করার বিভিন্ন ফোরাম রয়েছে, জায়গা রয়েছে। এখন আমাদের কাজ হবে যাকে দল মনোনীত করেছে তার পক্ষে কাজ করা, তাকে বিজয়ী করে নিয়ে আসা, দলের আনুগত্য করা। আমি তো দলের থেকে বড় না। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি, এই রিভিউয়ের আন্দোলনে এই মিছিলে যাদেরকে দেখছি, এর 17 বছরে বিএনপির কোনো আন্দোলনে যাদেরকে দেখি নেই, তারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা হিসেবে আমরা দেখেছি। এই জায়গাতে আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র অংশ আপনারা দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটা অত্যন্ত ভালো প্রশ্ন। এখানে আসলে যে দলটা নাই, মাঠে নাই, যে দলটা পালিয়ে গেছে দেশ থেকে, যে দলের একদম মাথা থেকে এক নিচ পর্যন্ত পালিয়ে গেছে, সেই দলের বিষয়ে আমরা এখানে কথা বলতে চাচ্ছি না, তারা নেই, তাদের নিয়ে আমাদের প্রশ্ন না। আমাদের বিষয়টা হচ্ছে যে আন্দোলন সংগ্রামে যে ক্রাইটেরিয়ার কথা ইতিমধ্যেই বলেছি, সেই ক্রাইটেরিয়াতে যদি না পড়ে থাকে, তাকে দল মনোনয়ন দেন নাই, তো কাজেই তাদের অবস্থাটা সেরকম। এখানে কে কোথায় আছে না আছে সেটা আমরা বলতে পারবো না, সেটা আমরা বলতেও চাই না। আর এই পলাতক দলটা নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। যারা মাঠে নাই, যারা মানুষের টাকা পাচার করেছে, যারা মানুষের শান্তি নষ্ট করেছিল, শোষণ, নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, জেল, জুলুম, গুম, খুন যারা করেছে, তাদের সম্পর্কে আমরা আর বলে সময় নষ্ট করতে চাই না। আমাদের মূল্যবান সময় আমরা জনগণের জন্য ব্যয় করতে চাই, আগামীতে দেশ ও জাতির উন্নয়নের জন্য আমরা ব্যয় করতে চাই, এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের সময় ব্যয় করতে চাই। এটা বিপি আমিনুল হক বিভিন্ন জায়গায় বলেছেন, আমরাও তার সাথে আছি, আমরা একসাথে কাজ করবো। একা এমপি হয়তো উনি একা সব কিছু করতে পারেন, কিন্তু আমাদেরকে নিয়েই কাজ করবেন, আমাদের সকলকে নিয়ে কাজ করবেন, যারা আমরা প্রার্থী ছিলাম আমাদের সকলকে নিয়েই উনি কাজ করবেন। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু প্রশ্ন করতে চাই, সেটা হলো